ছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকের জীবনবিজ্ঞান ক্লাসে আমি তোমাদের কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম এবং কোষ অঙ্গাণুদের সংজ্ঞা, গঠন এবং তাদের কাজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এর আগে আমরা কোষ কাকে বলে সেটা দেখেছি, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক কোষ সম্পর্কেও জেনেছি। আজকে কোষের গঠন সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমেই আসবে কোষ প্রাচীর এবং কোষ পর্দার কথা, কারণ কোষ প্রাচীর আর কোষ পর্দাই কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে রয়েছে কোষ প্রাচীর। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরের দিকে সেলুলোজ নির্মিত জড় পদার্থের যে পুরু, দৃঢ়, ভেদ্য ও স্থিতিস্থাপক আবরণ থাকে তাকেই কোষ প্রাচীর বলে। এখানে কোষ প্রাচীরের একটি গঠনের চিত্র উপস্থাপন করা হচ্ছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোষ প্রাচীর তিনটে স্তর দিয়ে গঠিত। মধ্যপর্দা বা মধ্য ল্যামেলা, মুখ্য বা প্রাথমিক প্রাচীর, আর একটা হচ্ছে গৌণ প্রাচীর। পাশাপাশি দুটো কোষের মাঝে যে আন্তঃকোষীয় ধাত্র থাকে সেটি হলো মধ্যপর্দা, আর মধ্যপর্দার দুপাশে প্রথম যে প্রাচীর থাকে সেটা হলো প্রাথমিক প্রাচীর। আর প্রাথমিক কোষ প্রাচীরের ভিতরের দিকে আর প্লাজমা পর্দার বাইরের দিকে যে প্রাচীর থাকে তাকে বলা হয় গৌণ প্রাচীর। এই কোষ প্রাচীরের প্রধান কাজই হলো কোষের প্রোটোপ্লাজম আর প্লাজমা পর্দাকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। এছাড়া এটা কোষকে যান্ত্রিক শক্তি দিয়ে থাকে, আর যেহেতু কোষ প্রাচীর ভেদ্য হয় তাই পাশাপাশি দুটো কোষের মধ্যে জল আর খনিজ পদার্থ আদান প্রদানেও এটা সাহায্য করে। এরপর আমরা পড়ব কোষ পর্দার কথা। কোষ পর্দা কিন্তু সমস্ত সজীব কোষেই দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা সজীব কোষের প্রোটোপ্লাজম বাইরের দিক থেকে যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক, প্রভেদক, ভেদ্য, লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরণ দিয়ে ঢাকা থাকে তাকেই কোষ পর্দা বলে। তাহলে কোষ পর্দা তিনটে স্তর নিয়ে গঠিত হয়। বাইরের আর ভিতরের স্তর দুটো হচ্ছে প্রোটিনের অনুস্তর, আর মাঝের স্তরটি লিপিড অনুস্তর দিয়ে গঠিত। এখানে কোষ পর্দার একটা তরল মোজাইক নকশার সরল চিত্র উপস্থাপন করা হচ্ছে, যেটা উপস্থাপন করেছেন বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। এই মডেল অনুযায়ী কোষ পর্দা ফসফোলিপিড অণুর একটি দ্বিস্তরীয় অর্ধতরল সংগঠন, যার মধ্যে প্রোটিন অণুগুলি মোজাইকের মতো বিন্যস্ত থাকে, আর ফসফোলিপিডের যে পোলার এন্ডস তারা বাইরের দিকে আর অমেরুজ বা নন পোলার এন্ডটা ভিতরের দিকে থাকে। কোষ পর্দার অন্যতম প্রধান কাজ তো সজীব কোষের যে সজীব অংশ তাকে রক্ষা করা। এছাড়া আর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সজীব কোষের বহি ও অন্তঃমাধ্যমের একটি অভিস্রবণীয় প্রতিবন্ধক রূপে কাজ করে, অর্থাৎ এটি কোষান্তর ব্যাপন এবং অভিস্রবণে সাহায্য করে। এছাড়া কয়েকটি কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের এবং নিউক্লিয়াসের পর্দা সৃষ্টিতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর আমরা জানব সাইটোপ্লাজমের কথা, যার মধ্যেই রয়েছে সমস্ত কোষ অঙ্গাণুগুলো। সাইটোপ্লাজম কাকে বলে না, প্রোটোপ্লাজমের যে অর্ধতরল স্বচ্ছ দানাদার পদার্থ নিউক্লিয় পর্দা ও কোষপর্দার মাঝখানে অবস্থান করে তাকেই সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজম হচ্ছে একটা ধাত্র, যেটা কোলয়েড জাতীয় অর্ধতরল সজীব পদার্থ। আর সাইটোপ্লাজমে বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান থাকে। ম্যাক্রো উপাদানগুলোর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস উল্লেখযোগ্য। আর মাইক্রো বা ট্রেস এলিমেন্টগুলোর মধ্যে কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মলিবডেনাম এগুলো উল্লেখযোগ্য। সাইটোপ্লাজমের প্রধান কাজই হলো এটি কোষ অঙ্গাণুদের ধাত্র হিসেবে কাজ করে, এবং কোষের বিভিন্ন বিপাকীয় কাজগুলি এই সাইটোপ্লাজমেই কিন্তু সংঘটিত হয়ে থাকে। এবার আমরা সাইটোপ্লাজমের মধ্যে থাকা বিভিন্ন কোষ অঙ্গাণুদের বিষয়ে আলোচনা করব। তবে তার আগে একটু জেনে নিই কোষ অঙ্গাণু কারা। না, আদর্শ কোষের সাইটোপ্লাজমে বিভিন্ন রকমের অঙ্গাণু পাওয়া যায়, যাদের মধ্যে কিছু পর্দাবেষ্টিত আর কিছু পর্দাবিহীন। কোষের তিন ধরনের কোষ অঙ্গাণু মূলত থাকে। পর্দাবিহীন হচ্ছে রাইবোজোম, আর একক পর্দাবৃত কোষ অঙ্গাণুদের মধ্যে রয়েছে লাইসোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর দ্বি-একক পর্দাবৃত হলো নিউক্লিয়াস, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি। প্রথমেই আমরা কোষের সবচেয়ে বড় কোষ অঙ্গাণু অর্থাৎ নিউক্লিয়াসের কথা আলোচনা করব। নিউক্লিয়াস কিন্তু দ্বি-একক পর্দাবেষ্টিত। এটা একটা প্রোটোপ্লাজমীয় অংশ, আর এর মধ্যে বংশগত তথ্যাবলী উপস্থিত থাকে।
নিউক্লিয়াস কোষের সমস্ত রকমের জৈবিক যে ক্রিয়াগুলি তাকে নিয়ন্ত্রণ করে বলে একে কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসের গঠন যদি আমরা দেখি, নিউক্লিয়াসকে একটি আদর্শ নিউক্লিয়াস 4টে অংশ দিয়ে গঠিত হয়: নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা। নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকে দুটো একক পর্দা, যেটা লাইপোপ্রোটিন দিয়ে তৈরি হয়, আর এই দুটো পর্দার মাঝখানের স্থানকে বলে পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। আর নিউক্লিয় পর্দায় যে অসংখ্য ছিদ্র থাকে তাকে নিউক্লিয় ছিদ্র বলা হয়। আর নিউক্লিয় পর্দা কি কাজ করে না, নিউক্লিয়াসের যে নির্দিষ্ট আকৃতি প্রদান করে নিউক্লিয়াসের মধ্যস্থ অংশকেও রক্ষা করে। এরপর হচ্ছে নিউক্লিওলাস। এটা নিউক্লিয়াসের মধ্যে থাকে সবচেয়ে ঘন গোলাকার একটা অংশ। এর 4টি অংশ থাকে: অনিয়তাকার অঞ্চল, দানাদার অঞ্চল, সূত্রাকার অঞ্চল আর ক্রোমাটিন অঞ্চল। নিউক্লিওলাসের কাজ কি না, রাইবোসোমা, আরএনএ আর প্রোটিন সংশ্লেষের এটা প্রধান জায়গা। এরপর হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম কি করে না, নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ধাত্ররূপে কাজ করে, যার মধ্যে নিউক্লিয়াসের ক্রোমাটিন সূত্র আর অন্যান্য অংশ থাকে। এটা হচ্ছে নিউক্লিয় পর্দা আর নিউক্লিওলাসের মাঝখানের একটা স্বচ্ছ অর্ধতরল কোলয়েডীয় পদার্থ। এইখানে ডিএনএ, আরএনএ, ফসফোপ্রোটিন, হিস্টোন, নানা রকমের উৎসেচক, নানা রকমের খনিজ লবণ এগুলো থেকে থাকে। আর নিউক্লিওপ্লাজমে যে অসংখ্য সূক্ষ্ম পেঁচানো সূত্রাকার অংশ থাকে সেগুলোই হচ্ছে ক্রোমাটিন সূত্র বা নিউক্লিয় জালিকা বলা হচ্ছে। এই ক্রোমাটিন সূত্রগুলো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএ আর প্রোটিন দ্বারা গঠিত। ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। কেমন? এরা কি করে না, কোষের যখন ইন্টারফেস দশা চলে তখন ক্রোমাটিন সূত্রগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জালকের আকার ধারণ করে আর সমস্ত নিউক্লিওপ্লাজমের মধ্যে ছড়িয়ে থাকে। তবে প্রোফেজ দশায় এগুলো সুস্পষ্ট ক্রোমোজোমের রূপ ধারণ করে। তাহলে নিউক্লিয়াসের অ্যাজ এ হোল কাজ কি না, নিউক্লিয়াস আদর্শ কোষের একটা অত্যন্ত প্রয়োজনীয় আর ইন্টিগ্রাল অংশ, যেটা কিনা কোষের বিভিন্ন বিপাকীয় ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। এইটা জেনেটিক পদার্থ ডিএনএ, যাতে কোষ থেকে কোষে আর জীব থেকে জীবে বংশগত যে বৈশিষ্ট্যাবলী সেটা বহন করে এবং সেটি থাকে এই নিউক্লিয়াসের মধ্যেই। নিউক্লিয়াস আরএনএ আর প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর নিউক্লিয়াস কোষ বিভাজনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিউক্লিয়াসের এই চিত্রটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং তার গঠনও মন দিয়ে পড়বে। এরপর হচ্ছে কোষের শক্তিঘর বা মাইটোকন্ড্রিয়া। একটা আদর্শ কোষের সাইটোপ্লাজমে দ্বি-একক পর্দা বিশিষ্ট যে ক্ষুদ্র ক্ষুদ্র দণ্ডাকার বা সূত্রাকার অঙ্গাণুতে কোষের শক্তি উৎপন্ন হয় তাকেই মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়া কিন্তু দুটো একক পর্দা বিশিষ্ট থাকে, আর দুটো পর্দার মাঝের স্থানকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান বলে থাকে, আর অন্তঃপর্দা বেষ্টিত গহ্বরে থাকে ধাত্র বা ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে এবং তার বিভিন্ন অংশকেও চিহ্নিত করবে। এই যে ম্যাট্রিক্স, এর মধ্যে বিভিন্ন প্রকারের প্রোটিন দানা, রাইবোসোম দানা, ডিএনএ, আরএনএ এগুলো থাকে, আর মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার গায়ে পার্সনের অধ একক থাকে, আর অন্তঃপর্দাটা ভাঁজ হয়ে এই যে আঙুলের মতো খাঁজের সৃষ্টি করেছে একেই ক্রিস্টি বলে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? প্রথমেই বললাম মাইটোকন্ড্রিয়ার পর আমরা যে কোষাঙ্গাণু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে উপস্থিত, আর এটা দ্বি-একক পর্দা বেষ্টিত হয়। প্লাস্টিড বর্ণহীন বা বর্ণযুক্ত উভয়ই হতে পারে। এটি গোলাকার, উপবৃত্তাকার, ডিম্বাকার ইত্যাদি বিভিন্ন আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, আর এরা উদ্ভিদের খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয় এবং উদ্ভিদের বর্ণ গঠনে সাহায্য করে। প্লাস্টিড প্রধানত 3 প্রকারের হয়: ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। প্রথমে আমরা ক্রোমোপ্লাস্ট সম্পর্কে একটু জানব। ক্রোমোপ্লাস্টিড সবুজ ছাড়া অন্যান্য বর্ণের প্লাস্টিড হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। উদ্ভিদের রঙিন অংশে এই প্লাস্টিডকে দেখতে পাওয়া যায়, যেমন ফুলের পাপড়ি, পাকা ফলের ত্বক প্রভৃতিতে। এই ক্রোমোপ্লাস্টে থাকা প্রধান রঞ্জক হচ্ছে ক্যারোটিন আর জ্যান্থোফিল। এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা থাইলাকয়েড থাকে না, আর এর কাজ হচ্ছে উদ্ভিদের বর্ণ গঠন,
পরাগযোগ, ফলের বিস্তার প্রভৃতিতে সাহায্য করা। নেক্সট আমরা পড়ব ক্লোরোপ্লাস্টিড। এটা সবুজ বর্ণের প্লাস্টিড। উদ্ভিদের সবুজ কোষে যেমন পাতা, বৃতি, কচি কাণ্ড প্রভৃতি অংশে এটি থাকে। এর প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা ছবিতেও দেখতে পাচ্ছি থাইলাকয়েড উপস্থিত থাকে, আর সালোক সংশ্লেষে সাহায্য করা এই ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ। এরপর পড়ব লিউকোপ্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলা হয়। উদ্ভিদের মূলে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানেই এই ধরনের প্লাস্টিড রয়েছে। এর মধ্যে কোনো রঞ্জক থাকে না, থাইলাকয়েডও থাকে না, আর এর প্রধান কাজ হচ্ছে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখা। খাদ্য সঞ্চয়ের ওপর ভূমিকা অনুযায়ী এরা 3 রকমের। এখানে আমরা অ্যামাইলোপ্লাস্টের ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে শ্বেতসার জমা থাকে। এছাড়া ফ্যাট জাতীয় খাদ্য জমা থাকে এলাইওপ্লাস্টে, আর প্রোটিন জাতীয় খাদ্য জমা থাকে প্রোটিনোপ্লাস্টে। এরপর আসবো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কথায়। আদর্শ কোষের সাইটোপ্লাজমীয় ধাত্রে অসংখ্য পরস্পরের সঙ্গে যুক্ত এক রকমের একক পর্দা বেষ্টিত নালিকার মতো অঙ্গাণুর দ্বারা অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত থাকে সাইটোপ্লাজম। তো এদেরকেই বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এদের 3 রকমের গঠনযুক্ত হয়, সিস্টার্নি, ভেসিকিউল আর টিউবিউল। সিস্টার্নি এদেরকে দেখতে লম্বা চ্যাপ্টা থলির মতো হয়, এরা শাখাহীন হয়, আর এরা সাইটোপ্লাজমে সাধারণত সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। আর ভেসিকেল এগুলি সাধারণত ডিম্বাকার বা গোলাকার এবং পর্দাবেষ্টিত গহ্বরের মতো হয়। আর টিউবিউল হচ্ছে এগুলো শাখান্বিত, মানে শাখা থাকে, ব্রাঞ্চেস থাকে, শাখান্বিত নালিকা বিশেষ। এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জালকের আকার ধারণ করবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখছি যে সিস্টার্নির গায়ে অনেক সময় কিন্তু রাইবোজোম দানা থাকে। এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যাকে অনেক সময় ER দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা কি কাজ করে না মূলত সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করতে সাহায্য করে। তারপরে এর পর্দা, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের পর্দা অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করে, ফলে বিভিন্ন বিপাকীয় পদার্থকে আলাদা রাখতে, তারপরে রাসায়নিক বিক্রিয়াগুলোকে আলাদা রাখতে সাহায্য করে। আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যেগুলো, যে অর্থাৎ যাদের গায়ে রাইবোজোম থাকে, তারা প্রোটিন সংশ্লেষ করে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম মানে যাদের গায়ে রাইবোজোম দানা থাকে না, তারা ফ্যাট সংশ্লেষ করে। এই হলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মূল কাজ। এরপর আমরা দেখব গলগি বডির কথা। আদর্শ কোষের সাইটোপ্লাজমে রয়েছে এই গলগি বডি। এরা নিউক্লিয়াসের খুব নিকটে অবস্থান করে এবং ক্ষরণে অংশগ্রহণ করে এরা, আর একক পর্দা বিস্তৃত হয়, চ্যাপ্টা থলির মতো হয়, আর ক্ষুদ্র গহ্বরের মতো থাকে, আর এরা পরস্পরের সাথে সমান্তরালভাবে সজ্জিত থাকে। গলগি বডিও হচ্ছে অনেকটা চাকতির মতো দেখতে হয়, আগেই বললাম। এরাও 3 রকমের গঠন সমন্বয়ে গঠিত, সিস্টার্নি, মাইক্রোভেসিকেল আর ভ্যাকুওল। আমরা আগে দেখলাম এন্ডোপ্লাজমিক রেটিকিউলামও 3 রকম গঠনযুক্ত হয়। তাদের কি কি? সিস্টার্নি, ভেসিকেল আর টিউবিউল। আর এখানে কি পড়ছি, গলগি বডির যে 3টে গঠন আলাদা আলাদা, সেটা হচ্ছে সিস্টার্নি, মাইক্রোভেসিকেল আর ভ্যাকুওল। সিস্টার্নি কারা? এগুলো একক পর্দা বিস্তৃত তরল পদার্থ পূর্ণ হয়, চ্যাপ্টা থলির মতো হয়, আর এরা প্রায় 3 থেকে 20টা মতো সমান্তরালভাবে সাজানো থাকে। মাইক্রোভেসিকেল কি না, সিস্টার্নির পরিধির দিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার থলির মতো অঙ্গাণুগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ভেসিকেল। দেখো ছবিতে দেখতে পাচ্ছি আমরা। আর ভ্যাকুওল কি না, সিস্টার্নির একদম এন্ডে, প্রান্ত দেশে যে বড় গোলাকার গহ্বরগুলো থাকে তাকে গলগিয়ান ভ্যাকুওল বলা হয়। এদের প্রধান কাজ কি না, এরা মূলত উৎসেচক, হরমোন, তারপরে মিউকাস, নিউরোসিক্রেটরি পদার্থ এগুলোকে ক্ষরণ করে। এছাড়া গলগি বডি কোষের মধ্যে থাকা বিভিন্ন উৎসেচক, যোগকলার ধাত্র, খরিত প্রোটিন এগুলোকে পরিবহনেও কিন্তু সাহায্য করে। আর কি করে, বিভিন্ন প্রকার খাদ্যবস্তু সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। আর এই কাজ মূলত করে হচ্ছে এই ভ্যাকুওলগুলো। আর এছাড়া কোষ প্রাচীর গঠনেও
বিশেষ ভূমিকা রয়েছে। এরপর আমরা দেখব প্রাণীকোষে থাকা লাইসোজোমের কথা। লাইসোজোম কিন্তু রয়েছে কেবলমাত্র আদর্শ প্রাণীকোষে। এরা একক পর্দাবেষ্টিত হয়, উৎসেচকপূর্ণ হয়, গোলাকার থলির মতো অত্যন্ত ক্ষুদ্র কোষাঙ্গাণু। এরা অন্তঃকোষীয় আর বহিঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে। আচ্ছা, এরা কি করে? এই লাইসোজোমের গহ্বরে একটা অসমসত্ব দানাদার পদার্থ থাকে, তাকে কিন্তু ম্যাট্রিক্স বা ধাত্র বলে। লাইসোজোমের ধাত্রে অনেক রকমের উৎসেচক, অপাচ্য বস্তু, দানাদার বস্তু ইত্যাদি থেকে থাকে। এবার এর কাজ কি না, এর প্রথম যে কাজ সেটা হচ্ছে অন্তঃকোষীয় পাচন। কি করে না, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষে যে খাদ্যবস্তু গৃহীত হয় তাকে লাইসোজোম থেকে উৎসেচক নিঃসৃত হয়ে তারকে পাচিত করতে সাহায্য করে। এছাড়া বহিঃকোষীয় পাচনেও কিন্তু অংশগ্রহণ করে। যেমন শুক্রাণু উৎসেচক নিয়োগ করে কি করে, ডিম্বাণুর প্রাচীরকে পাচিত করে শুক্রাণুর প্রবেশ পথটাকে তৈরি করে। ঠিক আছে, অর্থাৎ বহিঃকোষীয় পাচনেও কিন্তু এটা অংশগ্রহণ করে থাকে। এরপর পড়ব ভ্যাকুয়েলের কথা বা কোষ গহ্বর। আদর্শ কোষের সাইটোপ্লাজমে আবরণী বেষ্টিত একটা সাইটোপ্লাজমহীন গহ্বরের মতো অংশ থাকে, তাকে বলে ভ্যাকুয়েল। এখানে উদ্ভিদ কোষের ভ্যাকুয়েল দেখা যাচ্ছে। সাধারণত উদ্ভিদ কোষের মাঝখানে একটা বড় ভ্যাকুয়েল থাকে, আর প্রাণী কোষের ভ্যাকুয়েলগুলো কিন্তু আকারে খুব ছোট হয় আর সংখ্যায়ও কম হয়। ঠিক আছে, আবার অনেক সময় প্রাণী কোষে ভ্যাকুয়েল থাকেও না। আর ভ্যাকুয়েলকে কেন্দ্র করে সাইটোপ্লাজমের বিভিন্ন বিন্যাস দেখতে পাওয়া যায়, যাকে কিনা প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলা হয়ে থাকে। কাজ কি না, ভ্যাকুয়েলে খাদ্য, খরিত পদার্থ প্রভৃতি জমা থাকে। এছাড়া অভিস্রবণ নিয়ন্ত্রণ, রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ সঞ্চয় দূরীকরণেও কিন্তু ভ্যাকুয়েল সাহায্য করে। আর এককোষী মূলরোমের যে ভ্যাকুয়েল থাকে সেটা অন্ত অভিস্রবণে সাহায্য করে থাকে। এরপর আমরা যে কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইবোজোম। অতি ক্ষুদ্র পর্দাবিহীন রাইবোপ্রোটিন নির্মিত এই অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে। আচ্ছা, রাইবোজোম আদি কোষের সাইটোপ্লাজমে এবং আদর্শ কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, নিউক্লিয় পর্দার গায়ে, নিউক্লিওলাসে এটি অবস্থান করে থাকে। রাইবোজোমের গঠন আমরা যেমন ছবিতে দেখতে পাচ্ছি, প্রায় উপবৃত্তাকার হয় এবং দুপাশ থেকে খানিকটা চ্যাপ্টা হয়ে থাকে। আর প্রত্যেকটা রাইবোজোম দুটো উপ একক বা অধ একক বা সাব ইউনিট দিয়ে গঠিত হয়। 70S যে রাইবোজোমটা, সেখানে দুটো উপ একক হচ্ছে 50S আর 30S, আর 80S রাইবোজোমের উপ একক দুটো হলো 60S আর 40S। এদের কাজ কি না, রাইবোজোমের প্রধান কাজই হলো প্রোটিন সংশ্লেষ করা। সেই কারণে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়ে থাকে। এরপর যে কোষাঙ্গাণু নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল কিন্তু থাকে কেবলমাত্র প্রাণী কোষের সাইটোপ্লাজমে। উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল থাকে না। প্রাণী কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকটে দুমুখ খোলা পিপের মতো 9টি ত্রয়ী অনুনালিকা দিয়ে গঠিত হচ্ছে এই সেন্ট্রিওল। এই যে দুটো সেন্ট্রিওল রয়েছে দুমুখ খোলা পিপের মতো দেখতে, তারা পরস্পরের সঙ্গে প্রায় সমকোণে অবস্থান করে। আর এরা কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠনে সহায়তা করে। সেন্ট্রিওলকে তাহলে দেখতে কেমন বলা হলো, দুমুখ খোলা পিপের মতো দুটো থাকে সেন্ট্রিওল, আর এরা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণের করে অবস্থান করে। আর এর অংশগুলোকে প্রথমেই বলা হলো যে মাইক্রোটিউবিউল বা অনুনালিকা। কটা থাকে সেন্ট্রিওলের প্রাচীরে? 9টি ত্রয়ী অনুনালিকা রয়েছে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা অনুনালিকা সমদূরত্বে অবস্থান করে এবং 3টি করে উপনালিকা বা সাব টিউবিউল নিয়ে গঠিত হয়। আচ্ছা, আরেকটি অংশ কি না, আরেকটি অংশ হচ্ছে লিঙ্কার। প্রত্যেকটি ত্রয়ী এ উপনালিকা পার্শ্ববর্তী ত্রয়ী সি উপনালিকার সঙ্গে একটি ঘন প্রোটিন পদার্থের যোজক দিয়ে যুক্ত থাকে, একেই লিঙ্কার বলে। আচ্ছা, এই যে সাব 3টে করে যে উপনালিকা বা সাবটিউবিউল রয়েছে,
এদেরকেই যথাক্রমে এ, বি আর সি নামে চিহ্নিত করা হয়। একেবারে ভেতরটাকে দেখো বলা হচ্ছে এ, মাঝেরটা হচ্ছে বি, আর একেবারে বাইরেরটা হচ্ছে সি। কেমন? আর এই এ উপনালিকা আর সি উপনালিকার মধ্যে যে ঘন প্রোটিন পদার্থের যোজক, সেটাই হচ্ছে লিঙ্কার। আরেকটি অংশ হচ্ছে ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন। সেখানে কি বলা হচ্ছে না, প্রস্থচ্ছেদে সেন্ট্রিওলের কেন্দ্রে একটি গরুর গাড়ির চাকার মতো সংগঠন দেখা যায়, একেই কাট হুইল মডেল বলা হচ্ছে। আর এর কাজ কি প্রথমেই বললাম, ভীষণ গুরুত্বপূর্ণ। সেন্ট্রিওল কোষ বিভাজনের সময়, প্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে, আর কোষ বিভাজনের একদম শেষের সময় ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সাহায্য করে। এছাড়া সিলিয়া ও ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া ও ফ্লাজেলার সৃষ্টি করতে সাহায্য করে। শুক্রাণুর পুচ্ছ গঠনেও এদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সব শেষে যে কোষাঙ্গনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোটিউবুল। এটা আদর্শ কোষের সাইটোপ্লাজমে রয়েছে। টিউবিউলিন প্রোটিন দিয়ে গঠিত হয়, অত্যন্ত ক্ষুদ্র ফাঁপা নলাকার অঙ্গাণু। এটা কোষের চলন নিয়ন্ত্রণ করে। এদের যেরকম বলা হলো লম্বা, দেখো ছবিতেও দেখতে পাচ্ছি আমরা, শাখাহীন হয় ফাঁপা নলের মতো। আর এরা প্রায় মানে লম্বায় কয়েক মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের কাজ কি না, কোষের চলনে সাহায্য করা, বিশেষ করে সিলিয়া ফ্লাজেলার আন্দোলনে সাহায্য করা, কোষ বিভাজনের সময় বেম গঠন করা, ক্রোমোজোমগুলোকে বিপরীত মেরুর দিকে নিয়ে যেতে সাহায্য করা, আর স্পার্মিওজেনেসিসের সময় শুক্রাণু গঠনেও বিশেষ ভূমিকা পালন করে। এই মোটামুটি আমি কোষের গঠন সম্পর্কে বললাম। তোমরা এইগুলো প্রত্যেকটি ছবি আঁকা প্র্যাকটিস করবে বাড়িতে, আর বিশেষ করে প্র্যাকটিস করবে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের গঠন। ছবিগুলো আমিও পোস্ট করছি, তোমাদেরও বইতে নিশ্চয়ই আছে। খুব ভালো করে পড়বে, ছবি আঁকবে, আর কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে।